এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এসার সাহস দেখে পলি বেগম চূড়ান্ত অবাক হয়। মারুফা আর শম্পা তো আজ পর্যন্ত ওকে এই ধরনের কথা বলার সাহস করেনি। তিনি যা বলেছেন অক্ষরে অক্ষরে মেনে চলেছে। আর এ মেয়ে কাল এসে আজই রাগে পলি বেগমের মাথাটা ঝিমঝিম করে উঠল। তবুও তিনি ঠান্ডা মেজাজে বলার চেষ্টা করলেন, তোমাকে যেটা বলেছি সেটা করো। এত কথা বলো কেন তুমি? এত রান্না একা একা করতে তো বিকেল হয়ে যাবে। এবার পলি বেগমের গলায় ক্রোধ প্রকাশ পেল। তুমি একাই দুপুরের মধ্যে সব রান্না শেষ করবে এবং আজ থেকে প্রতিদিন তুমি একা রান্না করবে। এসে কোনো উত্তর দিল না। পলি বেগমের মুখে মুখে তর্ক করার সাহস ওর নেই। এ বাড়িতে যদি আমার কথা মেনে চলতে না পারো তাহলে বাপের বাড়ি চলে যাও। তোমার তো অবশ্য বাপের বাড়িও নেই। এসার চোখ ছলছল করছে। এই মুহূর্তে ওর মনে হচ্ছে এসে যদি গরিব পরিবারের অল্প শিক্ষিত কাউকে বিয়ে করতো তাও একটু শান্তিতে থাকতে পারতো। এত প্রাচুর্য অভিজাত দিয়ে কি হবে? এখানে একটু শান্তিতে নিঃশ্বাস ফেলাও যায় না। এসা আর কোনো কথা না বাড়িয়ে ওইখান থেকে চলে আসলো। এরপর সব রান্না বান্না একাই করতে লাগলো। কিন্তু ওর দুঃখ হচ্ছে। চোখ দিয়ে ঝরঝর করে জল গড়াতে লাগলো। ফুয়াদ নিজের রুমে কম্পিউটারে সামনে বসে আছে। নামি দামি একটা বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে ওকে ফ্যামিলির ব্যবসা দেখতে হচ্ছে। সুইডেনের স্কলারশিপটা পেয়েও যেতে পারলো না শুধুমাত্র পলি বেগমের জন্য। ওর সাথে বন্ধু বান্ধব নিজের পছন্দ মতো বিয়ে করে দেশ বিদেশে ঝকঝকে জীবন কাটাচ্ছে। আর ও আটকে রয়েছে কি এক বিচ্ছিরি আর পরে জীবনে, যে জীবন ও কখনোই চায়নি। এই ব্যবসা, এই পরিবারের কোনো কিছুর প্রতি আগ্রহ খুঁজে পায় না ফুয়াদ। এসা মেয়েটা দেখতে সুন্দর, মাঝে মাঝে ভালো লাগে। কিরকম মিনমিনে স্বভাবের মেয়েটা, চারকুলে কেউ নেই বলি হয়তো কোনো কিছু প্রতিবাদ করার সাহস করে না। এমন মেয়ে জীবনসঙ্গী হিসেবে কখনো কল্পনা করেনি। পলি বেগম চেয়েছেন ফুয়াদের এই মেধাটা তাদের ব্যবসায় কাজে লাগুক। তার 3 ছেলে মিলে ব্যবসার হাল ধরলে ব্যবসাটা আরো এগিয়ে যাবে। বড় 2 ছেলে ব্যবসা নিয়ে মনোযোগী হলে ফুয়াদ গত 1 সপ্তাহে 4 লাখ টাকার লোকসান করেছে। শফিক আহমেদ দরজার সামনে দাঁড়িয়ে ফুয়াদকে ডেকে বলল, এইদিকে আসো তো একটু। ব্যবসা সংক্রান্ত আলাপ ছাড়া শফিক আহমেদ অন্য কোনো বিষয় নাক গলান না। ফুয়াদ যে লোকসান করেছে নিশ্চয়ই তার জন্য জবাবদিহিতা করতে হবে। দেখো, তোমার মা যখন চেয়েছে তুমি এই ব্যবসা থাকো তখন তোমাকে থাকতেই হবে। কিন্তু এ ব্যাপারে তোমার ভিতর কোনো গুরুত্ব দেখছি না। 4 লাখ টাকা লস হলো কিভাবে? তুমি কি ইচ্ছে করে করছো এসব? ব্যবসায় লাভ লস দুইটাই হবে, ইচ্ছে করে করব কেন? তোমার মা জানলে কি হবে সেটা কি বুঝতে পারছো? কি হবে? কি হওয়ার বাকি আছে? যাও গিয়ে জানাও। ঘর জামাইদের সবকিছুর হিসাবই বউয়ের কাছে দিতে হয়। শফিক আহমেদ চোখ জোড়া লাল করে ছেলের দিকে তাকালেন। ফুয়াদ শেষ হবে তোয়াক্কা না করে ওইখান থেকে উঠে এলো। বিরক্ত মেজাজে রুমে এসে দেখলো এসা সদ্য গোসল ছেড়ে বের হয়েছে। ও রান্নাবান্না শেষ হয়েছে একটু আগে। ও ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো খুলে হেয়ার ড্রায়ার দিয়ে দ্রুত শুকানোর চেষ্টা করছে। টেবিলে খাবার বেড়ে দিতে হবে, এই কাজও ওর ঘাড়ি পড়েছে। এসাকে দেখতে স্নিগ্ধ লাগছে ভীষণ। সকালে শিশি ভেজা ফুল দেখতে যে এরকম সুন্দর স্নিগ্ধ লাগে। ফুয়াদ ওকে পেছন থেকে সাপের মতো পেঁচিয়ে ধরল। ও চুলে শ্যাম্পু করেছে বোধহয়, খুব সুন্দর ঘ্রাণ আসছে। এত দেরি হলো কেন? রান্না কি একা একা করেছো? এসা ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। ফুয়াদের মেজাজটা চট করে গরম হয়ে গেল। এসাকে নিজের আলিঙ্গন থেকে মুক্ত করে বলল, কেন, তোমাকে কি বলেছিলাম? মাকে বলেছিলাম কিন্তু। কিন্তু কি? কিভাবে বলেছো? মিনমিন করে বলেছো? এই বলে ফুয়াদ হঠাৎ করে এসার গালে চড় মেরে বসল। ও গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। ফুয়াদ ওর গায়ে হাত তুলবে এটা ওর ধারণার বাইরে ছিল। মাত্র কদিন হলো বিয়ে হয়েছে। সদ্য বিবাহিত বউয়ের গায়ে এভাবে হাত তুলেও ফুয়াদেরও ভিতরে কোনো অনুশোচনা দেখা গেল না। রাগের মাথায় মেরেছি কিংবা ভুল হয়েছে এই ধরনের কোনো কিছু
বলে দুঃখ প্রকাশ করলো না। এসা খাটের উপর বিমর্ষ মুখে বসে আছে। ফুয়াদ সুটবুট পরে তৈরি হয়ে এসাকে বলল, আমি 2 দিন বাড়ি ফিরবো না, আমাকে ফোনে পাওয়া যাবে না। এসা কোনো প্রত্যুত্তর করলো না। ফুয়াদ বেরিয়ে গেল। এসার জীবন আগে থেকে এলোমেলো ছিল, কিন্তু এখন একটু বেশি এলোমেলো মনে হচ্ছে। এই কয়েকদিনে এই বাড়িতে থেকে এত হাঁপিয়ে গেছে যে এক্ষুনি এইখান থেকে চলে যেতে ইচ্ছে করছে। রাতে এসার মেজো মামা ফোন দিয়ে বলল মিনারা বেগম সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে, এক্ষুনি আসতে। এসার বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। ও ফোন রেখে পলি বেগমের কাছে ছুটে গেল। অস্থির হয়ে বলল, মাকে দেখতে আমি এক্ষুনি হসপিটালে যাব। এসার তীব্র অস্থিরতার বিপরীতে পলি বেগম ভীষণ গুরুত্বহীন ভাবেই বলল, সকালে যেও, এখন রাত হয়েছে, তাছাড়া ফুয়াদও বাসায় নেই। এটা তো ঘরের সমস্ত কাজ করা কিংবা গহনার ব্যাপার নয় যে এসব মুখ বুঝে মেনে নিবে। ও বলল, ড্রাইভার আছে তো, তাকে বলুন আমাকে একটু হসপিটালে নামিয়ে দিতে। পলি বেগম চাইলেই এটা করতে পারেন, কিন্তু তিনি করবেন না। এই মেয়েটা কয়েকটা ব্যাপার নিয়ে তার মেজাজ খারাপ করেছে, আজকে এটা ওর শাস্তি। বললাম তো সকালে যেও। এসা ধরে আসা গলায় বলল, আমার মা হসপিটালে ভর্তি, মাথায় খুব আঘাত পেয়েছে। সকাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। তো তুমি কি করতে চাও? আমার অনুমতি ছাড়াই যেতে চাও? পলি বেগম ভেবেছিলেন এসা অন্যান্য দিনের মতো দমে যাবে, কিন্তু ও আবার বলল, আপনি অনুমতি দিন, আমি একাই যাব। বাড়ির বউ রাতে একা বের হতে চাচ্ছ? তুমি এত সাহস পাও কোথায় বলো তো? এসার এই মুহূর্তে কোনো কিছুকেই পরোয়া করতে ইচ্ছে করছে না। ও ধৈর্য হারিয়ে বলল, আপনি অনুমতি না দিলে আমি আপনার অনুমতি ছাড়াই যাব। তুমি আমার অনুমতি ছাড়া এ বাসার বাইরে পা ফেলো তো পারলে? পলি বেগমকে হতভম্ব করে এসা বাসা থেকে বেরিয়ে পড়ল। এর জন্য কি হতে পারে সেই ভয় ও এই মুহূর্তে পাচ্ছে না। এসা রিস্কা নিল। মেজো মামা আবার ফোন করছে। ওর বুকের মধ্যে থরফর করে উঠল। ফোন ধরার সাহস হলো না। কোনো খারাপ খবর নয় তো? ফোনটা রিং হয়ে কেটে গেল। ফুয়াদ কোথায় গেছে 2 দিনের জন্য? এই মানুষটা ওকে পছন্দ করে না, ভালোবাসে না। তা দিনের আলোর মতো পরিষ্কার, তার মনের নাগাল পাওয়া সম্ভব না। এই দুঃখটাও নাড়া দিল হঠাৎ। এসা বারবার চোখ মুছতে লাগলো। রিস্কা জ্যামে আটকা পড়েছে। এসার অস্থিরতা বাড়ে। হঠাৎ ওর অস্থির দৃষ্টি আটকে যায় একটা নীল রঙের বাইকের দিকে, যেটাতে ফুয়াদ বসে আছে এবং পেছনে তার বসে আছে অত্যন্ত খোলামেলা পোশাকের একটা মেয়ে। মিনারা বেগম মাথায় কয়েকটা সেলাই লেগেছে। মিনারা বেগমের মাথায় কয়েকটা সেলাই লেগেছে। তার এখনো হুঁশ ফেরেনি। এসা তার পাশে বসে নিঃশব্দে কাঁদছে। এই কান্না কেবল মিনারা বেগম আহত হয়েছে এই শোকে নয়। ফুয়াদ এত সহজে ওর গায়ে হাত তুলতে পারল। ওর প্রতি ফুয়াদের তেমন টান নেই। সেই নিজের মর্জি মতো যা খুশি করে, শুধু শরীরের টানে মাঝে মাঝে ওকে কাছে টেনে নেয়। এসে এগুলো মেনে নিয়েছে। মেনে না নিয়েও উপায় নেই। কিন্তু যত যাই হোক, ফুয়াদ এই যুগের শিক্ষিত ছেলে। সে কিভাবে অকারণে বইয়ের গায়ে হাত তোলার মতো বর্বর আচরণ করতে পারে? শুধু গায়ে হাত তোলার দুঃখ তো নয়, ফুয়াদ 2 দিনের জন্য বাড়ি থেকে বের হয়ে একটা মেয়েকে নিয়ে বাইকে চড়ে ঘুরছে। পৃথিবীর কোনো স্ত্রী এই দৃশ্য সহ্য করতে পারবে? কিন্তু ওর মতো হতভাগ্য মানুষের এটাও সহ্য করতে হচ্ছে। এদিকে পলি বেগম তো আছেনই। তার কথা ভাবলে এসার মন আরো বিষিয়ে যায়। এই মহিলা ছেলের বউদের সঙ্গে দাসী বান্দির মতো আচরণ করেন। সবার উপর কর্তৃত্ব ফলানোর ভয়াবহ রকমের অসুখ তার। এর চেয়েও নাদিম আর সুবর্ণার সংসারও ভালো ছিল। আজ এসা তার মুখের উপর ওভাবে বেরিয়ে এসেছে। তার জন্য কি শাস্তি হবে ওর কে জানে। এমনও হতে পারে তিনি আর ওকে বাড়িতে ঢুকতে দিলেন না। এরপরও কোথায় যাবে? আরে এত কাঁদছিস কেন? কিছুক্ষণের মধ্যেই তোর মায়ের জ্ঞান আসবে। মেজো মামা এসাকে কান্না থামাতে বললেন, কিন্তু ওর কান্না থামলো না। ও কি শুধু মিনারা বেগমের জন্য কাঁদছে? মিনারা বেগমের জ্ঞান ফিরেছে। চোখ মেলে তিনি ঈশাকে দেখে মাথার আঘাতে ফুলে গেলেন। বেড ছেড়ে ওকে উঠে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু শক্তিতে কুলালো না। এসা তার হাত ধরে পড়ল, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি আছি এখানে। এসার ম্লান দৃষ্টি, বিমর্ষ চেহারা, প্রায় অচেতন অবস্থায়ও মিনারা বেগমের মনে কুডাক দেয়। ওই বড়লোকের বাড়িতে বোধহয় তার মেয়েটা ভালো নেই। পলি বেগমের শেষ কবে এত মাথা গরম হয়েছে তার মনে নেই।
এই বাড়িতে এর আগে কেউই তার কথা এভাবে অমান্য করার সাহস করেনি, তাই এমন আক্কেল গুরুম আগে কখনোই হয়নি। ফয়সাল আর রাহাত পলি বেগমের বড় দুই ছেলে। বিরক্ত মুখে পলি বেগমের একটু তফাতেই বসে আছে। মারুফা আর শম্পা যার যার রুমে। এশার কাণ্ডে ওদের চোখও কপালে। ফয়সাল গম্ভীর স্বরে পলি বেগমের উদ্দেশ্যে বলে, রাহাত ফুয়াদের বউ কাল এসে আজই এমন কাণ্ড করছে। মারুফার সম্পাদ কখনো এমন করার সাহস করেনি। বিদ্রুপ করে বলল, এখন আপনার নিয়মকানুন কোথায় মা? এভাবে যদি চলতে থাকে তাহলে মারুফা আর শম্পাও নিজেদের খেয়াল খুশি মতো চলতে শুরু করবে, তখন আমাদের বলতে আসবেন না। ক্রোধে পলি বেগমের দাঁতে দাঁত লেগে যাচ্ছে। শুধু এশার কারণে তার ছেলেরাও তাকে এ ধরনের কথা বলার সাহস করছে। ওই মেয়েটা তার বাড়ির শৃঙ্খলা নষ্ট করেছে। এরকম হতে থাকলে বাড়ির বাকি সদস্যরাও তার কথার বাইরে চলার সাহস করবে। তার বাপের টাকার এই বাড়িতে তার কর্তৃত্ব বিনাশ হবে। এই বাড়ির সকলে তার অনুমতি ছাড়া যার যেরকম খুশি চলছে, এই দৃশ্য কল্পনা করতে পলি বেগমের মাথায় চক্কর দিল। এটা তিনি কখনই হতে দিবেন না। ফয়সাল বলল, ফুয়াদ 4 লাখ টাকার লোকসান করেছে, সেটা নিয়ে কোনো শব্দ নেই। ফুয়াদের বউ যা খুশি তাই করছে। এরকম যদি আমরা করতাম বাড়িতে আগুন জ্বলতো। আপনি বরাবরই দু চোখ করেছেন মা। পলি বেগম এই পর্যায়ে উচ্চস্বরে চেঁচিয়ে উঠলেন, তোমরা আমার চোখের সামনে থেকে যাও। কাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। নিজেদের মর্জি মতো চলতে চাও, তাই না? এই বিশাল সম্পত্তির এক কানা করিও পাবে না। ফয়সাল আর রাত ওখান থেকেই উঠে গেল। পলি বেগম নিজের মাথায় বরফ দিলেন। ওই ইতর তুচ্ছ মেয়েটার কারণে তার সংসারে অশান্তি হবে, সেটা তিনি কখনই হতে দিবেন না। এসার জন্য এই বাড়ির দরজা বন্ধ। পলি বেগম দেখবেন ও কোথায় যায়। ফুয়াদ অ্যানির সঙ্গে একটা কফি শপে বসে আছে। ওর কলেজের বন্ধু থাকে দুবাই, 3 বছর পরে দেশে এসেছে। খুব ভালো বন্ধুত্ব ওদের। এই মেয়েটা ওকে বোঝে, তাই ওর সাথে সময় কাটাতে ফুয়াদের ভালো লাগে। তবে ওদের বন্ধুত্ব ছাড়া অন্য কোনো অনুভূতি নেই। অ্যানি কফির মগে চুমুক দিতে দিতে ফুয়াদকে জিজ্ঞেস করলো, তোর প্ল্যান কি এখন? ব্যবসায় থাকবি? ব্যবসা বাণিজ্য এসব আমাকে দিয়ে হবে না। আমি কখনো এরকম সাধারণ জীবন কল্পনা করিনি। সুইডেনের স্কলারশিপটা হাতছাড়া হয়েছে। এবার কানাডা বা ইউকে যাওয়ার চেষ্টা করব। তোর মা তো তোকে 1 পয়সাও দেবে না, তাছাড়া যাওয়ার অনুমতিও দেবে না। না জানিয়ে গেলে তো অনুমতির দরকার হবে না। টাকা আমি গোছাচ্ছি। তোর বউকে বাড়ি রেখে যাবি? তার প্রসঙ্গ আসতেই ফুয়াদের মুখে বিরক্তি দেখা গেল। ও গোল্লায় যাক, সারাদিন বাংলা সিনেমার দুঃখী নায়িকাদের মতো মুখ করে ঘুরে বেড়ায়। এ ধরনের মেয়ে আমি পছন্দ করি না। তোর ফ্যামিলির সঙ্গে তুইও তো পারিস না, ও কি করবে? পারি না কে বলছে? আমি শুধু টাকার জন্য আটকে আছি। মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, গরিব ঘরের মেয়ে তো, তাই সাহস থাকলেও প্রতিবাদ করতে পারে না। বিদেশ যা যা খুশি কর, কিন্তু ওর প্রতিও একটু মনোযোগ দে। মেয়েটা তো খারাপ না। চেষ্টা করছি মনোযোগ দেওয়ার, কিন্তু পারছি না। ওকে একটা থাপ্পড় দিয়েছি, গিল্টি ফিল হচ্ছে এখন। ছি, বউয়ের গায়ে হাত তুলিস তুই? তুই তো তাহলে তোর পরিবারের বাকিদের কাতারেই পড়লি। ফুয়াদ অনেকক্ষণ চুপ থেকে বলল, কি করব? ক্যারিয়ার নিয়ে এত ফ্রাস্ট্রেটেড আমি, মাথা কাজ করে না। কফি শেষ। এর ভিতর অ্যানির ফোন বেজে উঠবে। ওর মা ফোন করেছে, তার শরীরটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, নয়তো ফুয়াদের সঙ্গে আরো কিছুক্ষণ থাকতো। অ্যানি ব্যস্ত গলায় বলল, অ্যানি আমি উঠি তাহলে, তুই তো আজ বাসায় ফিরবি না। না, 2 দিন আমার ফ্ল্যাটে থাকবো। ওকে, দিনের বেলা তোর ফ্ল্যাটে সবাই মিলে আড্ডা দিতে যাব একদিন। চলে গেল। ফুয়াদ একা একা আরো কিছুক্ষণ বসে রইল। মিনারা বেগমকে হাসপাতালে থেকে বাসায় নিয়ে যাবে। তিনি এসাকে বলল, তুই আমার সঙ্গে ভাইজানের বাসায় চল। এসা মায়ের সঙ্গে 2-1টা দিন থাকতে চাচ্ছে, কিন্তু কিভাবে থাকবে? মেজো মামা ওকে একবারও সাধলো না, উল্টো বলল, তুই চিন্তা করিস না, জামাইকে ফোন করে আসতে বল, তুই বাসায় চলে যা। এরকম বলার পর কি কারো বাসায় যাওয়া সম্ভব? মেজো মামাও নিরুপায়। এসা শুনেছে মিনারা বেগমের থাকা মামি বাড়তি ঝামেলা মনে করছেন। এখন যদি ও গিয়ে ঝামেলা আরেকটু বাড়ায় তাহলে আবার কি বলে ফেলে, এই ভয়ে মামা ওকে সাচ্ছে না। ভাইয়ের সঙ্গে মিনারা বেগম বাসার উদ্দেশ্যে রওনা হলেন। মেয়ের জন্য তার পরাণ পুড়ছে। তিনি বারবার চোখ মুছছেন। তার যে কেন এত দুর্ভাগ্য হলো। এসা তাদের বলল, তোমাদের জামাই আমাকে একটু পর নিতে আসবে। তোমরা
যাও, আমি তার সঙ্গে যাব। তারা চলে গেল। এসে অসহায়ের মতো হাসপাতালের সামনে দাঁড়িয়ে রইল। ফুয়াদের সাথে তো ওর কোনো যোগাযোগ নেই। ওইদিকে পলি বেগমের অবাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে আসায় এখন বাসায় ফিরতেও ওর ভয় করছে। কি করবে এখনো, কোথায় যাবে? এসে হাসপাতালের সামনে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছে। বাসায় ফিরবে বলে মনস্থির করলেই পলি বেগমের ভয়ঙ্কর চেহারা চোখে ভেসে ওঠে। সেই ভীতি আতঙ্ক কাটিয়ে আর সামনে পা ফেলার সাহস নাই। ওইদিকে ফুয়াদও বাসায় নেই। সে কোনো মেয়েকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে। এর চেয়ে মেজো মামা না সাথলেও তার বাসায় যাওয়াই ভালো ছিল, কিন্তু এখন যেতে বিব্রত বোধ হচ্ছে। তাছাড়া এখন এভাবে গেলে মিনারা বেগম দুশ্চিন্তায় পড়বেন। এমনিতে তিনি অসুস্থ, শ্বশুর বাড়িতেও ভালো নেই। এই কথা তো মিনারা বেগমকে জানায়নি। মানুষের সারা জীবন চেয়েছে এসার ভালো পরিবারে বিয়ে হোক, ও রাজরানীর মতো থাকবে। ফুয়াদের সঙ্গে বিয়ে হবার পর তিনি ভেবেছিলেন সত্যি তার মেয়ের জীবনে রাজপুত্র এসেছে। নিজে ভাইয়ের বাসায় উটকো ঝামেলার মতো থাকলেও তার মেয়েটা ভালো আছে, এ ভেবে আনন্দ পান। এসা তার সেই আনন্দ নষ্ট করতে চাইছে না। শেষমেশ এসা বাসায় ফেরার সাহস সঞ্চয় করতে না পেরে সিদ্ধান্ত নিল নাদিমের বাসায় যাবে আপাতত। এরপর কি হবে জানে না, কিন্তু এই মুহূর্তে পলি বেগমের মুখোমুখি হওয়ার চেয়ে এটা সহজ মনে হচ্ছে। নাদিমের বাসা এখান থেকে কাছে। ও সুবর্ণার পছন্দের এক বক্স আইসক্রিম কিনে রিস্কায় চেপে বসল। ওর এখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। দরজা খুলে অনাকাঙ্ক্ষিত ভাবে এসাকে দেখে অবাক হলো সুবর্ণা। আল্লাহ, বড় লোকের বহু আমার বাসায় আসছে। এসা কোনো প্রতিউত্তর করলো না, জোর করে একটু হেসে ভেতরে ঢুকলো। সুবর্ণা আবার বলল, এসা বড় লোকের বউ শুধু আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আসার কোনো প্ল্যান ছিল না ভাবি, এখানে একটা কাজে আসছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু দেখে যাই। ভালো করেছো, কিন্তু আজ যেতে পারবে না। ফুয়াদকে ফোন করে আসতে বলো। সে ব্যবসার কাজে অনেক ব্যস্ত। ভেবেছিল সুবর্ণা ওকে দেখে বিরক্ত হবে, মনে মনে হয়েছে কিনা কে জানে। তবে তার চেহারা প্রফুল্লই দেখাচ্ছে। এসে একটু স্বস্তি পেল। আমি তাহলে তোমার জন্য রান্না বসালাম, আজ কিছুতেই যেতে পারবে না। সুবর্ণা না সাধলেও এসা থাকতো, সেদেছে। সেটা তো ওর প্রত্যাশার অতিরিক্ত। ওর সাথে এত ভালো আচরণ আগে কখনো করেনি সুবর্ণা। যতই শত্রুতা থাক, মানুষ দূরে গেলে নাকি মায়া বাড়ে। সুবর্ণারও কি মায়া বেড়েছে নাকি ওর ধনী পরিবারে বিয়ে হয়েছে বলে খাতির করছে? কই, মিনারা বেগমের প্রতি তো সুবর্ণার কোনো মায়া হয়নি। সুবর্ণা এসার জন্য খুব আগ্রহ করে রান্না বসালো। এসা ফ্রেশ হয়ে অনেকদিন পর নিজের চিরচেনা রুমটাতে ঢুকলো। এইটাকে কি নিজের রুম বলার সাজে? তবুও কেন জানি বলতে ইচ্ছে করে। রুমের দেয়ালে এখনো ওর আর মিনারা বেগমের একটা ছবি টানানো। এসার বুকের ভিতর হাহাকার করে ওঠে। মনে হয় এটা ওর বাপের বাড়ি। এই জৌলুসীন সাদামাটা রুমটা ওর এত প্রিয়। রুমটাতে ভালো একটা ফার্নিচারও নেই। এসা নিজের পরিচিত বিছানায় একটু আরাম করে শুয়ে চোখ বুঝল। এই বাসায় না হয় একদিন থাকলো, তারপর কি করবে এসব ভেবে পেল না। আল্লাহ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করবেন, এই বলে ও নিজের মনকে প্রবোধ দিল। এসা একটু ঘুমিয়ে পড়েছিল। এরই ভেতর ওর ফোন বেজে উঠল। ফুয়াদ ফোন করেছে। সে তো বলেছিল তার ফোন 2 দিন বন্ধ থাকবে। যে মানুষটা ওকে চর মেরেছে অন্য একটি মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ফোন কেন ও এত ব্যগ্র হয়ে ধরলো কে জানে। এসা কোথায় তুমি? ও আস্তে করে বলল। এরপর নাদিম ভাইয়ার বাসায়। ফুয়াদ আর কিছু না বলে লাইন কেটে দিল। শুধু এইটুকুই জিজ্ঞেস করার জন্য সে ফোন করেছে। সে বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ফুয়াদ ঠিক করেছিল 2 দিন পর বাসায় ফিরবে, কিন্তু একদিন পার হতেই ওর হঠাৎ বাসায় ফিরতে ইচ্ছে করলো। এমন ইচ্ছে আগে কখনো হয়নি। ও বাসায় ফিরে দেখলো পলি বেগম লঙ্কা কাণ্ড করেছেন এশার কাণ্ড নিয়ে। ফুয়াদ শুনে খুশি হলেও মুখে প্রকাশ করল না। যাক, মেয়েটার শরীরে একটু সাহস হয়েছে। ফুয়াদ ফোন করার কিছুক্ষণ পরই এশা রুমের বাইরে ফুয়াদের গলা শুনতে পেল। প্রথমে ভাবলো মনের ভুল, সে এখানে আসবে কি করতে। এরই ভেতর সুবর্ণা রুমের দরজার সামনে দাঁড়িয়ে এশাকে বলল, ফুয়াদ এসেছে আর তুমি রুমে বসে আছো? এসব বিস্মিত মুখে রুম থেকে বের হলো। ফুয়াদ সোফায় বসে আছে। সুবর্ণা বলল, তোমরা থাকো, আমার রান্না চুলায়। ফুয়াদ এসে ভালো করেছে, দুজনকেই আজ থাক। এসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল।
সুবর্ণা এরকম একটু ভালো আচরণ যদি মিনারা বেগমের সঙ্গে করতেন তাহলে তাকে অন্যের বাড়িতে পড়ে থাকতে হতো না। সুবর্ণা রান্নাঘরে যাওয়ার পর ফুয়াদ এশাকে জিজ্ঞেস করলো, না গিয়ে এখানে আসছো কেন? এত ভয় পাওয়ার কি আছে? এশা সহজভাবে উত্তর দিল, ভয় করছে যেতে। মানুষ কি মানুষকে গিলে খেয়ে ফেলতে পারে? বড়জোর চিৎকার চেঁচামেচি করবে। গায়েও হাত তুলতে পারে। ফুয়াদ এবার কিছুক্ষণ চুপ থেকে এশার হাত ধরে বলল, দুঃখিত তোমাকে চর মেরেছি। আমি মাঝে মাঝে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তখন কি যে করে বসি। এশা রাগ অভিমান কোনো কিছু না করেই বলা, ফ্রাস্ট্রেটেড হয়ে তো অন্য কাউকে চড় দেননি, আমাকে দিয়েছেন, কারণ আপনি জানেন আমাকে চড় দিলে কিছুই হবে না। দুঃখিত, এখন আমার সঙ্গে চলো। অবশ্যই যাব। যাদের অর্থবিত্ত নেই তাদের আত্মসম্মানও নেই, চড়ে দিলেও যেতে হবে। অন্য মেয়েকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়ালেও যেতে হবে। ফুয়াদ ফ্রুকুচকে তাকে জিজ্ঞেস করলো। কে বাইকে করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমাকে বললে? কি হলো? এশা উত্তর দিল না। ফুয়াদ এনিকে নিয়ে ঘুরেছিল, এশা কি সেটা দেখেছে? এনি তো স্রেফ ওর বন্ধু। কথা বলছো না কেন? এশা এবার কিছু না বলে ওইখান থেকে উঠে আসলো। সুবর্ণা একা একা রান্না করছে, তাকে সহযোগিতা করা উচিত। নিশ্চয়ই সে এতক্ষণ একা একা কাজ করতে করতে ওকে মনে মনে ভয়াবহ বকাঝকা করেছে। সুবর্ণ ওদের যত্ন আত্তি করে খাওয়ালো। নাদিম বাসায় নেই, সে অফিসের কাছে ঢাকার বাইরে গেছে। খাওয়া শেষে ফুয়াদ বলল, আমরা আজ থাকতে পারবো না, অন্যদিন আসবো, জরুরি কাজ আছে একটু। এই বলে ওরা নাদিমের বাসা থেকে বের হলো। গেটের সামনে এসে এসা দাঁড়িয়ে বলল, বাসায় ফিরতে আমার সত্যি ভীষণ ভয় করছে। ফুয়াদ বাইক নিয়ে এসেছে, সে বাইকে স্টার্ট দিয়ে বলল, ভয় পেতে হবে না, তুমি বাইকে ওঠো, আমরা বাসায় যাব না। তাহলে কোথায় যাব? ফুয়াদ এই প্রশ্নের উত্তর দিল না। এসা ফের জিজ্ঞেস না করে বাইকে উঠে বসলো। এখন ওর স্মৃতিতে একটা দৃশ্য ভাসছে, ফুয়াদ এই বাইকে করেই অন্য আরেকটা মেয়েকে নিয়ে ঘুরেছে। আমি খুব স্পিডে বাইক চালাই, ভালো করে ধরে বসো। এসা একদম জড়সড় হয়ে ফুয়াদকে না ধরেই বসেছিল। ফুয়াদ বলার পরে ধরে বসল, কিন্তু সে খুব বেশি গতিতে বাইক চালাচ্ছে না, শুধু শুধু মিথ্যে বলেছে। বাইক একটা বাসার সামনে থামলো। ফুয়াদ ওকে কোথায় নিয়ে এসেছে? এসে আশেপাশে তাকে জিজ্ঞেস করলো, আমরা এখানে এসেছি কেন? এখানে আমরা আজকে থাকবো, আসো আমার সাথে। এটা কার বাসা? এত প্রশ্ন করো না তো, আমার সাথে আসো। এসা একটু সংশয় নিয়ে আশেপাশে তাকাতে তাকাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। ফুয়াদ ওর আগে আগে, সে পেছনে তাকিয়ে বলল, লিফট নষ্ট হয়েছে গতকাল, সিঁড়ি বেয়ে উঠতে তোমার কষ্ট হচ্ছে? 8 তলায় উঠতে হবে। এসা মাথা নাড়িয়ে না বলল। ফুয়াদ 8 তলার একটা ফ্ল্যাটের দরজা খুলে এসাকে বলল, আসো, এটা আমার বাসা। এসা বোকার মতো তাকিয়ে রইল। ফুয়াদ দরজা ঠেলে অভ্যস্ত ভঙ্গিতে ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। এসা ভেতরে না ঢুকে বোকা বোকা চেহারায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুয়াদ আবার দরজার কাছে এগিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আসো। বাসায় ঢুকতেই এশার চোখে পড়ে একটা লিভিং রুম। রুমটাও মাঝ বরাবর মাদুর বেছানো, এক কোণে 2টা লবি চেয়ার এবং সেন্টার টেবিল বসানো, 2 কোণে 2টি কাঠের ফুলের স্ট্যান্ড অত্যন্ত রুচিশীল কায়দায় সাজানো। এরপর একটা বেডরুম দেখতে পেল, ছিমছাম গোছানো। রুমে আসবাবপত্র বলতে একটি খাট, একটি বেডসাইড টেবিল, সেটির উপর রাখা ল্যাম্প, বড় একটি আয়না এবং বিনব্যাগ চেয়ার। এশা আর একটু চোখ ঘুরিয়ে ছোট্ট একটি রান্নাঘর দেখতে পেল, তবে সেখানে খুব একটা রান্না বান্না হয় না বলেই বোঝা যাচ্ছে। এসে বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, এটি কার বাসা? আমার, টাকায় কেনা নয়, ভাড়ায়। গতকাল থেকে টানা কয়েক ঘন্টা বাইক চালিয়েছে ফুয়াদ, ঢাকার বাইরেও গিয়েছে বাইক নিয়ে বন্ধুদের সঙ্গে। তার উপর সমস্ত রাত আড্ডা দিয়ে কাটিয়েছে। ও ক্লান্ত শরীরে চেয়ারে বসে চোখ বুজে এসে বিচলিত হয়। ফুয়াদের আলাদা ফ্ল্যাট রয়েছে, এটি কি স্বাভাবিক ব্যাপার? ফুয়াদ যে খুবই স্বাভাবিকভাবে ব্যাপারটা প্রকাশ করেছে। আলাদা ফ্ল্যাট কেন নিয়েছেন? ফুয়াদ চোখ মিলে এসার দিকে তাকিয়ে বলল, এত অবাক হওয়ার কিছু নেই এতে। আমি ছোটবেলা থেকেই স্বাধীন চেতা, বাড়িতে পর্যাপ্ত স্বাধীনতা পাইনি বলে ভার্সিটি লাইফ থেকেই নিজের জন্য বাইরে একটা থাকার জায়গা রাখতাম। এই যেমন ধরো, বন্ধুদের মেসে একটা সিট রেখে দিতাম, মাঝে মাঝে গিয়ে নিজের মতো গিয়ে একটু সময় কাটাতাম।
এই বাসাটাও সেরকম, নাথিং এলস। সে কিছু বলল না। ও মনে মনে খুব বিস্মিত হয়েছে। ফুয়াদ আবার ওর দিকে তাকিয়ে বলল, আরে অন্য কোনো ব্যাপার নেই, মেয়েটে নিয়ে থাকি না এখানে, সেরকম হলে তোমাকে নিয়ে আসতাম না। আমি বলিনি মেয়ে নিয়ে থাকেন এখানে। তোমাদের মেয়েদের মাথায় প্রথমে এসব চিন্তা আসে, সেটি আবার বলতে হবে কেন? অ্যানিকে আমার বাইকে দেখে গার্লফ্রেন্ডই ভাবতে হলো, বন্ধু হতে পারে সেটি ভাবনি কেন? এরকম বন্ধু আমার কখনো ছিল না, তাই ভাবতে পারিনি। কথাটা এসা আস্তে করে বলেও ফুয়াদের কানে গেল। আমি সিগারেট ধরাবো, যাও শোবার রুমে গিয়ে বিশ্রাম নাও, তার আগে খাটের নিচ থেকে আমার অ্যাস্ট্রেটা একটু দিয়ে যাও। এসা অ্যাস্ট্রে নিয়ে এসে জিজ্ঞেস করল, আপনার এই ফ্ল্যাটের কথা বাসার কেউ জানে? ফুয়াদ সিগারেট ধরিয়ে উত্তর দিল, না, পলি বেগম জানলে আমাকে ক্রস প্রেয়ার করবে। এসা রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। বহুদিন পর ও যেন একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারল। সুবর্ণা কিংবা পলি বেগমের কারো ভয় তটস্থ হয়ে থাকতে হচ্ছে না। রুমের খোলা দরজা দিয়ে এসা একটু উকি দিয়ে লিভিং রুমের দিকে। ফুয়াদ এখনো চেয়ারে বসে 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে আরাম করে ফুঁকছে। একটা হালকা সবুজ রঙের শার্ট তার পরনে, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো। এছাড়া মনের ভেতর নতুন করে যেন একটা রঙিন প্রযুক্তি ডানা মেলে। দেখতে শুনতে চলনে বলনে এমন সুদর্শন পুরুষের প্রেমে পড়তে ইচ্ছে হয় ওর খুব। ইস, এই চমৎকার মানুষটা যদি ওকে একটু ভালোবাসে তাহলে বোধহয় ওর কোনো দুঃখই থাকবে না। ফুয়াদ সিগারেট শেষ করে চেয়ার ছেড়ে ওঠে, শোবার রুমের দিকে পা পাড়ায়। এসে দ্রুত উকি দেওয়া বন্ধ করে দিয়ে শুয়ে পড়ে। ফুয়াদ এসে জিজ্ঞেস করল, এসা ঘুমিয়েছো? ও ফুয়াদের দিকে তাকিয়ে বলল, চোখ বুজে আছি, মাথা ব্যথা করছে। ফুয়াদ কোথা থেকে যেন একটা পেন রিলিফ মলম বের করে এসার মাথার কাছে বসল। এরপর সেটি ওর কপালে লাগিয়ে 2 আঙ্গুল দিয়ে মালিশ করে দিতে লাগলো। এসার এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। সামান্য এইটুকু যত্নে ও যেন জীবনের সমস্ত কষ্ট ভুলে গেল। কি আশ্চর্য ব্যাপার, একটু ভালোবাসা যত্নের এত কাঙালো। আগের চেয়ে ভালো লাগছে? ফুয়াদ জানতে চাইলো। এসা বলল, এই মুহূর্তে ওর সবই ভালো লাগছে। ফুয়াদের শরীর থেকে আসা সিগারেটের গন্ধ ভালো লাগছে। এসা, রাতে কি খাবে? তোমার পছন্দের মাংস আর ভাত নাকি অন্য কিছু? এখানে কি রান্না করার সবকিছু আছে? আছে, তুমি রান্না করবে? আমি বাইরে থেকে আনাবো ভাবছি। উঠে বসে বলল, আপনি কি খেতে পছন্দ করেন বলুন, আমি রান্না করে দিচ্ছি। আমার পছন্দের রান্না করতে হবে না, আমি আমার পছন্দ মতো বাইরে সবসময় খাই। তুমি তো বাড়িতে সেটা পারো না। এসে মনে মনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে। আসলেই পারে না। পলি বেগমের অনুমতি দরকার হয়। অনুমতি মিললেও শুধু নিজে একা কিছু রেঁধে খাওয়ায় না, সকলের জন্য রাখতে হয়। মহা ঝামেলার ব্যাপার। ফুয়াদ কাকে যেন ফোন করে রান্নার জন্য যা যা দরকার আনার ফরমাস দিল। এসা বিছানা ছেড়ে নেমে ব্যালকনির দিকে গেল। ছোট্ট একটা ব্যালকনি, পুরোটা জুড়ে ফুলের টব রাখা, কিন্তু অধিকাংশই গাছ শুকিয়ে গেছে। ফুয়াদ বলল, এখানে তো মাঝে মাঝে আসি, গাছগুলোতে পানি দেওয়া হয় না, এই জন্য শুকিয়ে যায়। আপনার বাসাটা খুব সুন্দর। থ্যাংক ইউ। এরপর ফুয়াদ বলল, বাসায় যে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়ে আসছো সেটা কি তোমার মাথায় আছে? সামলাবে কিভাবে? এখানে এসে অমন ভয়াবহ ব্যাপারও কিভাবে যে বেমালুম ভুলে গেল, এখনই মনে পড়তে আবার ভয় করছে। জানি না মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি কিভাবে না গিয়ে থাকি। এক কাজ করো, কাল মাথায় ব্যান্ডেজ করে বাসায় যাও, গিয়ে বলো যে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে ফেলেছো, এছাড়া রেহাই পাবে না। মাথায় আরেকটা আঘাত করে স্মৃতি ফিরিয়ে আনবে। ফুয়াদ হাসল। এর ভেতর কলিং বেল বেজে ওঠে। খলিল চাচা বাজা নিয়ে এসেছে বোধ হয়। তিনি এই বাসার দারোয়ান। ফুয়াদ এসাকে রান্নাঘরে সব কিছু দেখিয়ে দিল। এসা এবার জিজ্ঞেস করল, আপনার জন্য কি রান্না করব? আপনি কি খেতে চান? এই মুহূর্তে তোমাকে একটা চুমু ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এসে একটু লজ্জা পেল। ওর ভিন্ন একটা অনুভূতি হলো। এর আগে কেবল শরীরের টানে কাছে নিয়েছে ওকে, আজ এটি যেন প্রেমের আবেদন। তাক এখন না, রাতে। আমি এখন একটু বের হব, আমার বন্ধুরা অপেক্ষা করছে। তীব্র আশাহত হলো। ওর মন খারাপ হলো। ও ফুয়াদের সঙ্গ উপভোগ করছিল। ওর জোর গলায় বলতে ইচ্ছে করছে, আপনি কোথাও যেতে পারবেন না এখন। কিন্তু সেটা কিরকম একটু অনধিকার চর্চা মনে হচ্ছে। অধিকার খাটানোর মতো জোর পেল না। ফুয়াদ
গায়ের শার্টটা বদলে নিল। এরপর রান্না ঘরে এশার কাছে এসে বলল, আমার প্রতি বেশি ভালোবাসা মায়া টান করো না। হঠাৎ যে কোনো মুহূর্তে শুনবে আমি দেশের বাইরে চলে গেছি। কত বছর পর ফিরবো জানি না।